প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কোর্স কোড 231901 অর্থাৎ পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ 1971 টু ডেট 1971 বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন 1971 থেকে বর্তমান পর্যন্ত এই কোর্সের আজকের দ্বিতীয় ক্লাসে আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করব বাংলাদেশের কনস্টিটিউশন। আমি আশা করি তোমরা বাংলাদেশের কনস্টিটিউশনের অর্থাৎ বাংলাদেশের মূল আইন এবং পরিচালনার যে মূল দলিল, এটা থেকে তোমরা উপকৃত হবে। এজন্য তোমরা লেকচারটি অনুসরণ করবে। আজকের লেকচারের কন্টেন্ট হচ্ছে, আমরা আজকের লেকচারের তিনটা মেইন কন্টেন্ট আলোচনা করব, অর্থাৎ কনস্টিটিউশন মেকিং অফ 1972, অর্থাৎ আমরা কিভাবে বাংলাদেশের কনস্টিটিউশন তৈরি হয়েছে, কনস্টিটিউশন তৈরির বিভিন্ন পদ্ধতি, এর মধ্যে বাংলাদেশ কোন পদ্ধতি অবলম্বন করেছে এবং কাদের মাধ্যমে কনস্টিটিউশন তৈরি হয়েছে, সাইলেন্ট ফিচার, বাংলাদেশের কনস্টিটিউশনের প্রধান বৈশিষ্ট্য সমূহ, তারপর হচ্ছে পার্লামেন্টার প্রিন্সিপাল অর্থাৎ সংবিধানের মূলনীতি সমূহ, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সংবিধানের, ওই মূলনীতিগুলো আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আজকের লেকচারে আমরা এই বইগুলো অনুসরণ করছি। এই যে আব্দুল হালিমের কনস্টিটিউশন ল অ্যান্ড পলিটিক্স, এই বইটা, তারপরে বাংলাদেশের কনস্টিটিউশন, এবং আর আজকে আমরা এই যে আমরা এখানে বাংলা বই বেশি অনুসরণ করা হয়েছে আজকের ক্লাসে। কনস্টিটিউশন দিলারা চৌধুরীর কনস্টিটিউশন ডেভেলপমেন্ট ইন বাংলা, এটাও দেখা হয়েছে। আর আজকে মূলত আমরা এখানে হারুন স্যারের বাংলাদেশের রাজনীতি ও শাসনতান্ত্রিক এই বইটা থেকে আলোচনা করছি, তারপরে অদূত ভূঁইয়া স্যারের এটা থেকে আলোচনা করছি, আর মূল সংবিধান আছে, আর যে শাহ আলম সিটিং ইউনিভার্সিটি শাহ আলম স্যারের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ওই বই থেকেও আমরা আলোচনা করছি। জালাল ফিরোজ ভাই বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান, অর্থাৎ বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু গণপরিষদের যে বক্তব্য দিচ্ছেন ওটা নিয়ে ওনার একটা বই আছে, ওটা থেকে আলোচনা করেছি। এবং আমরা কর্নেল শওকতের ডেপুটি স্পিকার, ওনার একটা বই আছে, ওই বইটা থেকে আমরা আলোচনা করেছি গণপরিষদে যা বলেছিলাম এই ব্যাপারে। আজকের ক্লাসে যে আমাদের এই বইগুলো সংবিধান এবং এই বইটা হারুন স্যারের, এবং এই বইগুলা খুব আজকের সংবিধানের ইয়ের জন্য খুব, ওই যে আবু মোহাম্মদ দেলোয়ার স্যারের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এই বইটাও খুব উপকারী আজকের ক্লাসের জন্য। আচ্ছা, এখন কনস্টিটিউশন কেন দরকার বা কি, এটা সম্পর্কে ধারণার আগে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামো নিয়ে একটু আলোচনা করি। স্ট্রাকচার অফ দ্য মডার্ন স্টেট। একটা রাষ্ট্রে তিন ধরনের প্রতিষ্ঠান থাকে আধুনিক রাষ্ট্রে। ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার, যেটাকে আমরা বলি স্বাধীন, মানে স্বাধীন কাঠামো, মানে এই কাঠামো কারো অধীন না, এই কাঠামো রক্ষক, এই কাঠামো অন্য প্রতিষ্ঠানকে, অন্য কাঠামোকে প্রটেক্ট করে বা তাদের কার্যাবলী বর্ণনা করে, এবং যেমন বাংলাদেশ যেমন যে কনস্টিটিউশন সংবিধান, আর এই সংবিধানের এবং রক্ষা কবচ হচ্ছে দেশের সর্বোচ্চ কোর্ট, সুপ্রিম কোর্ট। আর আরেক ধরনের যে স্ট্রাকচার, সেটা হচ্ছে ইন্টারভিং স্ট্রাকচার, অর্থাৎ যে স্ট্রাকচার
ওভারসি করতে পারে, স্ক্রুটিনি করতে পারে, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারে, তারপরে প্রো পিপল জনগণের উপকারার্থে ইন্টারভেন করতে পারে। এটা হচ্ছে ইন্টারভিন। যেমন লেজিসলেচার, মানে লেজিসলেচার হচ্ছে আইন পরিষদ, হচ্ছে সেই পরিষদ যেটা সংবিধানকে তৈরি করে আবার এক্সিকিউটিভকে কন্ট্রোল করে। এই জন্য এইটা হচ্ছে ইন্টারভিং। সংবিধানও এই প্রতিষ্ঠানের অধীন, আবার সংবিধান এই প্রতিষ্ঠান কর্তৃক তৈরি হয় এবং সংশোধন করতে হলে এই প্রতিষ্ঠান আসে। এই জন্য এটা হচ্ছে ইন্টারভিং, মানে অন্য প্রতিষ্ঠানের উপর নজরদারি করা। আর ডিপেন্ডিং স্ট্রাকচার হচ্ছে ম্যানেজারিয়াল পাওয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ, মানে এক্সিকিউটিভ ব্যুরোক্রেসি। যেমন উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের এক্সিকিউটিভ কিভাবে, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রেসিডেন্ট এই যে লেজিসলেটিভ কর্তৃক, আইন পরিষদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী অবশ্যই সংসদের সদস্য হতে হবে। এজন্য এটা হচ্ছে ইন্টারভিং। তাহলে এই যে কনস্টিটিউশন এবং তিনটা প্রতিষ্ঠান, ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার, ডিপেন্ডিং স্ট্রাকচার, এই তিনটা প্রতিষ্ঠান একত্রিত হয়ে এভাবে এক্সিকিউটিভ লিডারশিপ, যৌথ নির্বাহী ক্ষমতা বা নির্বাহী কার্য সম্পূর্ণ করা হয়। এই তিনটা প্রতিষ্ঠান একদিকে যেমন সেপারেট, আবার আরেক দিকে হচ্ছে এই তিনটা প্রতিষ্ঠান বা এই তিনটা অর্গানাইজ কাঠামোতে সেকেন্ড ব্যালেন্সের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে কিভাবে? কনস্টিটিউশন যেমনভাবে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের ক্ষমতা এবং কার্যাবলী কাঠামো দিয়ে থাকে, তেমনি কনস্টিটিউশনকেও লেজিসলেটিভ কর্তৃক, গণপরিষদ কর্তৃক সংশোধন এবং উৎকৃষ্ট সাধন বা কনস্টিটিউশনকে সঠিক জায়গায় আনা বা কনস্টিটিউশনকে সংশোধন করার দায়িত্ব তেমনি এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভের। ওটাকে কনস্টিটিউশনাল লকে ইমপ্লিমেন্ট করা। এজন্য এই তিনটা প্রতিষ্ঠানের মাধ্যমেই আমাদের মূলত কনস্টিটিউশন যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়। আচ্ছা, এখন আমরা কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশন আলোচনার আগে আমরা একটু আলোচনা করব কনস্টিটিউশনটা কি। কনস্টিটিউশন আসলে এরিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের আদিজনক এরিস্টটল কনস্টিটিউশন সম্পর্কে একটা সংজ্ঞা দিয়েছেন। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ chosen ফর ইটসেলফ। তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কনস্টিটিউশন আদি সংজ্ঞা, মানে কনস্টিটিউশন হচ্ছে সে রাষ্ট্রের সেই জীবন প্রণালী, সেই নিয়ম নীতি বা আচার আচরণ যেটা রাষ্ট্র নিজেই বেছে নিয়েছে, যেটাকে কনস্টিটিউশনকে আধুনিককালে কনস্টিটিউশনকে বলা হয় গভর্নিং হুইল অফ দ্য স্টেট। গভর্নিং হুইল মানে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার যে গভর্নিং হুইল, এটাকে স্টেট বলা হয়। টমাস পেইন তার রাইটস অফ ম্যান গ্রন্থে কনস্টিটিউশনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, গভর্নমেন্ট উইদাউট এ কনস্টিটিউশন ইজ এ পাওয়ার উইদাউট এ রাইটস। আর কেসি হুইয়ার ইংলিশ কনস্টিটিউশন লেখক, তিনি কনস্টিটিউশনের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, কনস্টিটিউশন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা সেই কাঠামো বা সেই পদ্ধতি যেটার মধ্যে রাষ্ট্র পরিচালনা, শাসক শাসিতের সম্পর্ক, রাষ্ট্রের অন্যান্য যে প্রতিষ্ঠান বা অঙ্গ সরকারের বা রাষ্ট্র প্রতিষ্ঠান সমূহ, এগুলোর মধ্যে যে কর্ম বন্টন সম্পর্ক, এদের কাঠামো, এদের পাওয়ার ফাংশন নির্ধারণ করে, সেটা হচ্ছে কনস্টিটিউশন। এখন কনস্টিটিউশনালিজম কি? কনস্টিটিউশনালিজম হচ্ছে যে ব্যবস্থা কনস্টিটিউশন অনুযায়ী, কনস্টিটিউশনাল লয়ের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় বা রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা পরিচালিত, এটা হচ্ছে কনস্টিটিউশনালিজম। মানে যখন কনস্টিটিউশন অনুযায়ী সরকার গঠিত হয়, কনস্টিটিউশনাল অনুযায়ী পার্লামেন্ট গঠিত হয়, কনস্টিটিউশন অনুযায়ী বিচারালয় বিচারক, অর্থাৎ সংবিধান অনুযায়ী
যখন চলে, সংবিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, এটা হচ্ছে কনস্টিটিউশনালিজম। এখন এই কনস্টিটিউশনালিজম না হলে কি হয়, পলিটিক্যাল ক্রাইসিস হয়, পলিটিক্যাল ভায়োলেন্স হয়, পলিটিক্যাল কিলিং হয়, তারপরে লেজিটিমেসি থাকে না। মানে কনস্টিটিউশনের উল্টা দিকটা হচ্ছে উইদাউট লেজিটিমেসি, মানে কনস্টিটিউশনালিজম মানে লেজিটিমেসি, কনস্টিটিউশনের বৈধতা, এটা হচ্ছে লেজিটিমেসি। এখন এই কনস্টিটিউশনটা কিভাবে আসলো? মূলত আইন সাধারণত আইন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পাবলিক ল আর একটা হচ্ছে প্রাইভেট ল। পাবলিক ল বলতে সরকারি বা প্রশাসনিক যে আইন, এটা আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কনস্টিটিউশনাল ল এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। কনস্টিটিউশনাল ল হচ্ছে সেই আইন যেটা রাষ্ট্রের কাঠামো, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহের নীতি নির্ধারণ বা নিয়ম নীতি দেয়, এটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। আর অ্যাডমিনিস্ট্রেশন ল হচ্ছে যেগুলোর দ্বারা ওই রাষ্ট্রের ওই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মচারী বা তাদের আচরণ বিধি নিয়ম, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। আর যে প্রাইভেট ল, এটা আবার দুই রকমের হয়, সাবস্টেন্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ প্রসিডিউরাল ল। এখন এই যে কনস্টিটিউশনাল ল এবং এটা আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি, কনস্টিটিউশন যেমন বাংলাদেশের নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন হচ্ছে কি সাংবিধানিক প্রতিষ্ঠান। কনস্টিটিউশন ল 158 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কনস্টিটিউশন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছে, বিইসি, বাংলাদেশ নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচন কমিশনের ফিল্ডের বা তার কর্মচারীদের অন্যান্য যে কর্মকর্তা আছে জেলা লেভেলের বা কমিশনের, কনস্টিটিউশনে তো শুধু কেবলমাত্র নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন গঠন, এটা নিয়ে বলা আছে। তাহলে এটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। আর যে তার অধীনস্থ যে কর্মকর্তা বা কর্মচারী বা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তাদের যে আচরণ বিধি বা তাদের যে বেতন, তাদের যে চাকরির বিধি, অন্যান্য রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে তাদের যে সম্পর্ক, যেমন অন্যান্য সরকারি চাকরির কর্মচারীদের তার যে অবস্থা, তাদেরও একই অবস্থা, পেনশন। তো এইটা যে আইন দ্বারা হয়, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল। এখন সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন। সুপ্রিমেসি অব দ্য কনস্টিটিউশন হচ্ছে কনস্টিটিউশনের প্রাধান্যটা কি, কেন আমরা কনস্টিটিউশনকে এত গুরুত্ব দিই বা কনস্টিটিউশনের এত গুরুত্ব পাওয়ার কারণ কি? প্রজাতন্ত্রের, যেমন বাংলাদেশ কনস্টিটিউশনের 7 দ্বারা বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং এই জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন কর্তৃত্বে কার্যকর। অর্থাৎ প্রজাতন্ত্রের রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ করবে সংবিধানের অধীন কর্তৃত্ব কার্যকর। অর্থাৎ সংবিধান জনগণের পক্ষে বা জনগণের অধিকার বলবদ্ধ বা জনগণের অধিকার পূরণের জন্য তার অধীন যে কর্তৃত্ব যা প্রতিষ্ঠানকে ক্ষমতা দেয়, সেটাই হবে। জনগণের অভিপ্রায়ে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। অর্থাৎ সাংবিধানিক আইন হচ্ছে, সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এবং এই আইনের অন্য আইনের সাথে যতটুকু ব্যত্যয় ঘটে বা যতটুকু অমিল করে বা এই আইনের সাথে সাংঘর্ষিক হলে ওই আইন ততটুকু বাতিল হবে। আর সংবিধান হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সংবিধান সুপ্রিমেসি। এই জন্য দেশের সংবিধান রক্ষার দায়িত্ব হচ্ছে দেশের সুপ্রিম কোর্ট। এখন বাংলাদেশের মেথড টু এস্টাবলিশ কনস্টিটিউশন যে হয়, এটার তৈরি কিভাবে হয়? রাষ্ট্রবিজ্ঞানী রাইমন্ড গেটেল তার পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কনস্টিটিউশন 7 ধরনের পদ্ধতির কথা বলেছে। রাষ্ট্র কনস্টিটিউশন তৈরির 4টি পদ্ধতির কথা বলছে। 1 নম্বর হচ্ছে যে বাই গ্র্যান্ট, অনুমোদন পদ্ধতি। মানে মূলত অষ্টবিংশ শতাব্দীর আগে যখন রাজতন্ত্র বা সুলতানি যুগ বা
সম্রাটরা ইম্পেরিয়ালিজমরা রাষ্ট্র পরিচালনা করত, নাগরিকের অধিকার ছিল না, তখন রাজারা কর্তৃক প্রজাদেরকে বা সাধারণ জনগণকে যেই পরিমাণ অধিকার বা তাদের সুযোগ সুবিধা তারা অতটুকুই ভোগ করতো। যেমন 1215 সালের রাজা জন কর্তৃক ম্যাগনা কার্টা, নেপোলিয়নের ঘোষণা, জাপানের মেজি সরকার কর্তৃক ঘোষণা, এইভাবে অনুমোদন কমে যে যে মানে মঞ্জুরি বা অনুমোদন, যেমন ফ্রান্সের 14 লুই এইভাবে সংবিধান দিয়েছে, অনুমোদন কমে হয়েছে। আর বাই ডেলিবারেশন ক্রিয়েশন, বাই ডেলিবারেটিভ, বাই ডেলিবারেট ক্রিয়েশন, মানে দ্যাট মিনস সুপরিকল্পিত রচনা। সুপরিকল্পিত রচনা হচ্ছে যেটা আলাপ আলোচনার মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ যেটা সংবিধান, এটা আবার দুইভাবে হয়, বাই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর বাই লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউশন গণপরিষদের মাধ্যমে হতে পারে, আবার আইন পরিষদের মাধ্যমে হতে পারে। যেমন বাংলাদেশের সংবিধান এই পদ্ধতিতে হয়েছে, বাংলাদেশের সুপরিকল্পিত পরিচালনা। ইন্ডিয়ার সংবিধান এই পদ্ধতি 47 থেকে 49 পর্যন্ত তারা 2 বছর গণপরিষদ সংবিধানের জন্য সর্ববৃহৎ কনস্টিটিউশন পৃথিবীর। তারপরে আমেরিকার সংবিধান 87 89, 1787 সালে সব পৃথিবীর সবচেয়ে পুরাতন যে সংবিধান, কিন্তু অতি সংক্ষিপ্ত, মূল সংবিধান মাত্র 60টি অনুচ্ছেদ আছে। আর পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে আমেরিকার সংবিধান, ভারতের সংবিধান, যে সংবিধানের 353টি বা 49টি অনুচ্ছেদ রয়েছে, সবচেয়ে বড় সংবিধান। আর আমেরিকার সংবিধান এই পর্যন্ত মাত্র 26টা অনুচ্ছেদ যোগ হয়েছে 204 বছরে, অল্প বেশি সময় না, 20-22 বার সংশোধন হয়েছে। আর এটা হচ্ছে সুপরিকল্পিত। আর ক্রমবিবর্তন, অর্থাৎ ক্রমবিবর্তনের ফল হচ্ছে গ্রাজুয়াল ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান, যেটা সাধারণ আইনের মতো কনস্টিটিউশন চেঞ্জ হয়, এবং কনস্টিটিউশনে কোনো কিছু আসতে বা বাদ যাইতে তেমন কোনো প্রক্রিয়ার অনুসরণ করতে হয় না। এটা হচ্ছে ক্রমবিবর্তনের ফল, বা যেটাকে ইংরেজি বলে বাই গ্রাজুয়াল ইভ্যালুয়েশন, বা ব্রিটেনের সংবিধান হচ্ছে এটার উৎকৃষ্ট উদাহরণ। আর হচ্ছে বাই রেগুলেশন, মানে বিপ্লবের, পৃথিবীর অনেক দেশে বিপ্লবের মাধ্যমেও সংবিধান, যেমন ফ্রান্সে 1899 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে, 1917 সালে বেলভেসিক, 1949 সালে চীন প্রজাতন্ত্রে এইভাবে সংবিধান আসে। তাহলে এই যে কনস্টিটিউশনের প্রতিষ্ঠার যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে সুপরিকল্পিত রচনা, যেটা বাংলাদেশও অনুসরণ করেছে। বাংলাদেশের সংবিধান মূলত সুপরিকল্পিত সংবিধান। মেকিং দ্য বাংলাদেশ কনস্টিটিউশন। এখন আসা যাক আমরা বাংলাদেশের কনস্টিটিউশন কিভাবে আমরা তৈরি করতে পেরেছি। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের যে মূল সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর। এর আগে বাংলাদেশের অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন 2টা সংবিধানের আদেশ ছিল। একটা ছিল 1971 সালের 17 এপ্রিল থেকে 1971 সালের 16 ডিসেম্বর, বা বঙ্গবন্ধুর দেশে ফেরার 10 জানুয়ারি প্রত্যাবর্তনের পর আর একটা অর্ডারের আগ পর্যন্ত, যেটাকে বলা হয় দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে কনস্টিটিউশনের ইন্ডিপেন্ডেন্স প্রক্লেমেশন। যে এটা ছিল একটা, যেটা ওই সময় কার্যকর ছিল 17 এপ্রিল থেকে 16 ডিসেম্বর। কিন্তু মুজিবনগর সরকার দেশে ফিরে 22 ডিসেম্বর। এজন্য এটাকে বঙ্গবন্ধু দেশে আসা পর্যন্ত বা আর কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন পর্যন্ত, ওই পর্যন্ত ধরা যায়। আর আর যেই আরেকটা দ্বিতীয় আদেশ ছিল প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার, অর্থাৎ প্রভিন্সিয়াল মানে কনস্টিটিউশন তৈরির আগ পর্যন্ত, অর্থাৎ 16 ডিসেম্বর 1972 সালের আগ পর্যন্ত এটাই ছিল বাংলাদেশের কনস্টিটিউশন। এখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরে আসেন। জাতির প্রতি তার অঙ্গীকার ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী
পরদিনে 11 জানুয়ারি তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা একটাই অস্থায়ী সংবিধান আদেশ জারি করে, দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্ডার অফ বাংলাদেশ। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্ডার একটা 1972 সালের 11 জানুয়ারি তিনি এই এখন একটা জিনিস এখানে জেনে রাখতে হবে বা জানা উচিত স্পষ্টভাবে, দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল, এটাতে ছিল কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি ব্যবস্থা। বঙ্গবন্ধু জাতির জনক দেশে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে ফিরত আসে, কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশে এসে এবং জাতির প্রতি যেহেতু তার ওনার কমিটমেন্ট ছিল বা 6 দফা এবং ছাত্রদের 11 দফার মধ্যে বা এই অঞ্চলের যে আকাঙ্ক্ষা পার্লামেন্টের, এটাকে কেন্দ্র করে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অর্ডার অফ বাংলাদেশ, এটাতে কিন্তু সংসদীয় গণতন্ত্র বঙ্গবন্ধু এই জন্য 11 জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশে যখন করছিলেন তখন এটা উনি রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন এবং প্রধান বিচারপতি আবু সাইদ চৌধুরী তখন তার পদ অলঙ্করণ করছেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবং এই অস্থায়ী সংবিধান আদেশের কয়েকটা দিক ছিল প্রধান, যেটা 1972 সালের 11 জানুয়ারি অর্ডার করা হয়, দ্য কনস্টিটিউশনাল অস্থায়ী সংবিধান আদেশের প্রধান দিক হলো বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে একটা গণি পরিষদ গঠন করতে হবে, যেটা 1972 সালে 22 মার্চ আদেশ করা হয়, রাষ্ট্রপতির আদেশ। বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হবে। দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার থাকবে। গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন এমন একজন সদস্যকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। গণপরিষদ কর্তৃক সংবিধান রচিত বা প্রবর্তিত না হওয়া পর্যন্ত মন্ত্রিপরিষদ একজন রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। একজন প্রধান বিচারপতি এবং কয়েকজন বিচারপতি নিয়ে বাংলাদেশ হাইকোর্ট থাকবে, যেটা ছিল অস্থায়ী সংবিধান, দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অর্ডার অফ বাংলাদেশ বা প্রভিন্সিয়াল, যেটা ছিল প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার, প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার। এখন এই যে এই গণপরিষদ গঠিত হয়েছে, এটা বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশের রাষ্ট্রপতি 1972 সালের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে আদেশ হয়েছে যে এবং দ্য প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার যে আদেশ হয়েছে, এগুলোর পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি 1972 সালের 23 মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। 1917 দেশের স্বাধীন দেশের রাষ্ট্রপতি 1972 সালের 23 মার্চ বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করেন। এবং এই গণপরিষদ কিভাবে গঠিত হয়েছে এটা একটু আমাদের আবার জানতে হবে। 1970 এবং 1971, অর্থাৎ 1970 সালের 7 ডিসেম্বর এবং 1971 সালের মার্চ পর্যন্ত গেছে ওই নির্বাচন দুর্যোগের কারণে, বা পাকিস্তানের যে জাতীয় এবং গণপরিষদের যে 430 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়েছে। এর মধ্যে এতজন গণপরিষদে তখন ছিলেন না, তারা 79 জন ছিল গণপরিষদের সদস্য। 49 জন যে নির্বাচন যুদ্ধের কারণে বন্দী বা নিহত হয়েছেন, অসুস্থ ছিলেন, অথবা এখান থেকে চলে গিয়েছেন, অথবা এই কারণে এটা কমে এতজন হয়েছে। এদের মধ্যে 3 জন বাদে, অর্থাৎ 2 জন স্বতন্ত্র, একজন ন্যাপ মোজাফফের, বাকি সবাই ছিল আওয়ামী লীগের। ন্যাপ মোজাফফেরের যিনি ছিলেন তিনি ছিলেন সুরঞ্জন সেনগুপ্ত এবং উনি একমাত্র বিরোধী দলের দলীয় সদস্য ছিলেন পার্লামেন্টারি গণপরিষদ বা সংসদ প্রণয়নকালে। তো 1971 সালের প্রাদেশিক যে রাষ্ট্রপতির আদেশ এই অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছে এবং এই গণপরিষদের সদস্য ছিলেন এমএনএ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, আর হচ্ছে এমপিএ মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের যে নির্বাচিত সদস্য তাদেরকে নিয়ে এটা হচ্ছে। 1972 সালের 10 এপ্রিল ওই যে মুজিবনগর সরকার যেদিন গঠিত হয়েছে ওই অনুযায়ী এটা করা হয়েছে। 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনে গণপরিষদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করে এবং দ্বিতীয় দিনে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করে এবং এই খসড়া সংবিধান প্রণয়ন কমিটিকে বলা হয়েছিল তারা যেন 10 জুনের মধ্যে এক সংবিধানের একটা খসড়া কপি জমা দেয়। এই কমিটি এখানে এই খসড়া প্রণয়ন কমিটি
এই খসড়া প্রণয়ন কমিটি 17 এপ্রিল 1972 সালে প্রথম বৈঠক করেন। এখন এই খসড়া প্রণয়ন কমিটির মোট ৭৪টি বৈঠক করেন, এখানে আমি ভুলে 34টা লেখা হয়েছে, ৭৪টি বৈঠকে মিলিত এবং 300 ঘন্টা ব্যয় করে একটি রিপোর্ট তৈরি করে। এবং এই কমিটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য কোন সদস্য যুক্তরাষ্ট্র, ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে সফর করে ওই দেশের মডেল বা ওই দেশের কনস্টিটিউশনের যে পদ্ধতি সমূহ এগুলো অনুসরণ করার জন্য চেষ্টা করেছেন আমাদের কনস্টিটিউশন আনার জন্য। সংবিধানের চূড়ান্তকরণ বা কার্যকর 1972 সালের 12 অক্টোবর ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান বিল গণপরিষদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন উপস্থাপন করেন। নিয়ম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠ শেষে 4 নভেম্বর 1972 সালে সর্বসম্মতিক্রমে সংবিধান সংক্রান্ত বিলটি গণপরিষদে গৃহীত। 1972 সালে 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এবং এইভাবে মাত্র 10 মাসের মধ্যে বাংলাদেশের লাভ করে একটি সংবিধান। এখন এখানে একটা জিনিস, একটা বিষয় পরিষ্কার থাকতে হবে, আমাদের যে সংবিধান এটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তুলনা করলে অন্যান্য দেশের বাংলাদেশের সংবিধান নিঃসন্দেহে, যেটা আমরা এরপরে আলোচনা করব, নিঃসন্দেহে একটা উত্তম সংবিধান। এবং এই স্বল্প সময়ে 10 মাসে সদ্য স্বাধীন একটা রাষ্ট্র, যেটা পৃথিবীর অনেক দেশে, পাকিস্তান 9 বছরও একটা সংবিধান তৈরি করতে পারে নাই মানসম্মত, এবং ইন্ডিয়ার 2 বছর লেগেছে, আমেরিকার 2 বছর লেগেছে। এবং আমাদের মৌলিক মানবিক এবং জনগণ এবং শাসক সাথীর যে সম্পর্ক নিয়ে একটা যে উত্তম, এটা ছিল প্রথম সরকারের, মুজিব সরকারের রেজিমের একটা অন্যতম বড় ক্রেডিট, যেটা তারা একটা জাতিকে স্বল্প সময়ের মধ্যে একটা উত্তম সংবিধান উপহার দিয়েছে। তাহলে আমাদের সংবিধান, তোমাদের এই সূক্ষ্ম বিষয়গুলো বাংলাদেশ খসড়া সংবিধান কবে উপস্থাপন করা হয়েছে? 12 অক্টোবর 1972 সালে কামাল হোসেন খসড়া সংবিধান বিল সংসদে গৃহীত হয়েছে, উপস্থাপন করছে এবং দ্বিতীয় অধিবেশন, এবং বলা বাহুল্য এটা আলাপ আলোচনা 98টি সংশোধন এসেছে, যদি শুধু কেবল একটা নেওয়া হয়েছে। এবং 4 নভেম্বর 1972 সালে সর্বসম্মতিক্রমে সংবিধান সংক্রান্ত বিলটি সংসদ কর্তৃক পাশ হয় বা গৃহীত হয়, এবং সেটা আমাদের প্রথম যে বিজয় দিবস, দ্বিতীয় 16 ডিসেম্বর, ওই দিন থেকে এটা কার্যকর হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন মেইন ফিচার্স অফ বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশ কনস্টিটিউশনের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? বাংলাদেশ সংবিধান একটা লিখিত সংবিধান। লিখিত সংবিধান হচ্ছে বাংলাদেশ সংবিধান উত্তম সংবিধানের একটা বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধান লিখিত এবং এই সংবিধানের 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ এবং 4টি তফসিল। এখন তফসিলের সংখ্যা 60টি হয়েছে। তাহলে বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান। আর দুষ্পরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে হচ্ছে যে সংবিধান পরিবর্তনের জন্য, যে সংবিধান কিছু আনার জন্য একটা নির্দিষ্ট এবং জটিল পদ্ধতি অবলম্বন, যেমন বাংলাদেশের সংবিধান 2/3 মেজরিটির মাধ্যমে, যেটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব, সংসদের 2/3 সদস্যের অনুমোদন ক্রমে এটা সংশোধন হতে পারে। এই জন্য বাংলাদেশ সংবিধান সংশোধনের পদ্ধতি আছে, কিন্তু এটা দুষ্পরিমেয়, এটা উত্তম সংবিধানের একটা বৈশিষ্ট্য। তাহলে সংবিধান সচরাচর শাসকদের বা রাষ্ট্রনায়কদের হাতের একবারে যখন তখন পরিবর্তন করতে পারে না। তারপর যে এক কেন্দ্রিক রাষ্ট্র, বাংলাদেশের সংবিধান বাংলাদেশকে একটা কেন্দ্র থেকে জেলা, উপজেলা, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, এটা এক কেন্দ্রিক রাষ্ট্র, যার রাজধানী হবে ঢাকা। এবং এই জন্য বাংলাদেশের হচ্ছে এক কেন্দ্রিক সংসদীয় গণতন্ত্র। বাংলাদেশের সংবিধানে মূল সংবিধানে বাংলাদেশকে সংসদীয় গণতন্ত্র হিসেবে পার্লামেন্টারি ডেমোক্রেসি, যেটা কিন্তু আবার 4র্থ থেকে সংশোধন, অর্থাৎ 1975 সালের 25শে জানুয়ারি থেকে 1991 সালের 6 আগস্ট পর্যন্ত বাংলাদেশ আবার রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, অর্থাৎ 4র্থ থেকে 12তম সংশোধনী পর্যন্ত। এর পরবর্তীতে এখন বাংলাদেশে আবার 91 সালের অর্থাৎ 5ম সংসদ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আবার পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পদার্পণ করেছে। এজন্য বাংলাদেশ একটা সংসদীয় গণতন্ত্র, 300 আসন বিশিষ্ট এই সংসদ।
এক কেন্দ্রিক রাষ্ট্র, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। বাংলাদেশ জাতীয় সংসদ সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদে লেখা আছে আইন প্রণয়নের জন্য দেশের হাউস অব দ্য নেশন, যার বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় 300, বর্তমানে আরো 50 জন মহিলা সংরক্ষিত আসন, মোট 350 জন সদস্য নিয়ে, এবং স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপ, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা নিয়ে এই সংসদ গঠিত। মৌলিক অধিকারের নিশ্চয়তা বাংলাদেশের সংবিধানের 26 থেকে 44 বা কেউ বলে 27 থেকে 46 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো 7 আরো আছে 7 মৌলিক এবং মানবাধিকার আর সম্মিলিত, অর্থাৎ নাগরিক তার ব্যক্তি জীবনে তার সার্বজনীনতার জন্য যে যা দরকার, তার জীবনকে উন্নত করার জন্য, জীবনকে এই জন্য বাংলাদেশের সংবিধান মৌলিক অধিকার নিশ্চিত করে জনগণের সার্বভৌমত্ব। সংবিধানের 7 নং অনুচ্ছেদে বলা হয়েছে এই দেশের মালিক হচ্ছে জনগণ, জনগণের সর্বোচ্চ ক্ষমতার মালিক, জনগণের পক্ষে সংবিধান, সরকার, রাষ্ট্র বলেন অন্যরা কাজ করবে। এজন্য জনগণকে সার্বভৌমত্ব, জনগণের সুপারিনটি অফ দ্য পিপল, জনগণের সার্বভৌমত্ব বা জনগণের ক্ষমতা নিশ্চিত করেছে বাংলাদেশের সংবিধান। সার্বজনীন ভোটাধিকার বাংলাদেশের সংবিধানের কোনো জনগণকে তাদের ভোট, রাজনৈতিক অধিকার প্রয়োগের জন্য সার্বজনীন, অর্থাৎ 18 বছর বয়স হলে বাংলাদেশের নাগরিকদেরকে ভোটার করা যাবে এবং সে তার ভোট দান করতে পারবে এবং ভোটের অধিকার অর্জন করবে। মানবাধিকার সমুন্নত রাখা, মানবাধিকার হচ্ছে মানুষ শুধু কেবল তার মৌলিক অধিকার, এবং মৌলিক অধিকারও মানবাধিকার থেকে সৃষ্ট। মানবাধিকার হচ্ছে মানুষ হিসেবে বাঁচার জন্য যে সমস্ত অধিকার, এই অধিকারও সংবিধানে নিশ্চিত করেছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষ হিসেবে তার সম্পদ, তার জীবন, জীবিকা, রাজনৈতিক অধিকার, এই সব মানবাধিকার বাংলাদেশের সংবিধান তার ব্যক্তির জন্য, নাগরিকের জন্য ঠিক করেছে। তারপরে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির ব্যবস্থা, অর্থাৎ সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি দেবে, পরিচালিত হবে এবং তার অধীনস্থ রাষ্ট্রীয় কর্মচারী দেবে। অর্থাৎ নির্বাচন, যেমন উদাহরণ হিসেবে কি বলা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ প্রধান নির্বাহী এবং যে রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য গভর্নমেন্ট অর এক্সিকিউটিভ, প্রধানমন্ত্রী, ওনারা সংসদ থেকে নির্বাচিত অর্থাৎ জনগণের ভোটে, এবং ওনাদের অধীনে অন্যান্য যে ক্যাবিনেট বা সচিবালয় বা জেলা, উপজেলা যে পরিচালিত, এটা প্রশাসনের অধীনে, এবং এই পর্যায়ে এটা হচ্ছে এটা মূলত জনগণের নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ ডাইরেক্ট আমরা সংসদ সদস্যদেরকে নির্বাচিত করি। সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীকে, সংখ্যাগরিষ্ঠ দল আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে নির্বাচিত করে, রাষ্ট্রপতির নামে সকল কর্ম পরিচালিত হয়, এবং এইভাবে প্রশাসন পরিচালিত অর্থাৎ নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে হয়। তাদের টপ যে ব্যুরোক্রেট অর্থাৎ টপ যে এক্সিকিউটিভ, তিনি হচ্ছেন মূলত নির্বাচিত জনগণের। রাষ্ট্রপতি যে পরোক্ষ আর প্রধানমন্ত্রী হচ্ছে প্রত্যক্ষভাবে নির্বাচিত। অভিন্ন শিক্ষা বাংলাদেশের সংবিধানের 70 নং অনুচ্ছেদে খুব সম্ভবত শিক্ষার নাগরিক অধিকার এবং সে অভিন্ন শিক্ষা ব্যবস্থার কথা। সংসদ সদস্যদের দলীয় শৃঙ্খলার জন্য যেন সরকারের স্থায়িত্ব হয়, সরকার ব্যবস্থা যেন তেনভাবে সম্পূর্ণ না হয়, এজন্য সংসদের স্থায়িত্বের জন্য দলীয় শৃঙ্খলা সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে কোন সংসদ সদস্য যে দল থেকে নির্বাচিত হয় ওই দল থেকে বিপক্ষে সংসদে ভোট দিলে বা ওই দলের অনুমোদন ছাড়া ভোট দানে বিরত থাকলে অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য খারিজ হয়ে যাবে। নেপালের সংবিধান, নেপালের অর্থাৎ সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে নেপালের বিধান রয়েছে। নেপাল হচ্ছে অ্যাম্বুডসম্যান, এটা স্বেচ্ছায় এবং ইন্ডিপেন্ডেন্টলি যে কোনো জায়গায় তদন্ত এবং তার জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। সংবিধানের সুপ্রিম কোর্টের 94 নম্বর অনুচ্ছেদ থেকে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ আদালত সম্পর্কে, যেমন সুপ্রিম কোর্টের সংবিধানের গ্যারান্টি এবং নাগরিকের অন্যান্য মৌলিক যে মানবিক অধিকার এটা লঙ্ঘন হলে নাগরিক কোর্টের কাছে কি তার বিচার আবেদন করতে, প্রশাসনিক ট্রাইব্যুনাল, তাছাড়াও প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই সব বৈশিষ্ট্যগুলা বাংলাদেশের সংবিধানে স্থান পেয়েছে এবং নিঃসন্দেহে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মূলত উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, এবং নিঃসন্দেহে বাংলাদেশ একটি উত্তম সংবিধান, বাংলাদেশের সংবিধান। কিন্তু পরবর্তীতে মূল সংবিধান থেকে বিভিন্ন সময় বিভিন্ন দলীয় প্রয়োজনে বা জনগণের
ইচ্ছার দিকে না তাকিয়ে ব্যক্তি রাষ্ট্র দলীয় প্রয়োজন বা রাজনৈতিক চাপে যে সংশোধনীগুলো হচ্ছে এগুলোর কারণে বাংলাদেশের মূল সংবিধান থেকে অনেক দূর আমরা দূরে চলে গিয়েছি। আচ্ছা, এখন পরবর্তীতে আমরা প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, সংবিধানের 8 থেকে 9 নং অনুচ্ছেদে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ আছে। 8 থেকে 15 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত সংবিধানের মূল। তবে বাংলাদেশের প্রধান যে 4টি মূলনীতি নির্মূল: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হচ্ছে সেই ব্যবস্থা যেখানে জনগণ একই রকম জাতীয়তাদের উদ্বুদ্ধ হয়ে রাষ্ট্র গঠন বা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য যে একই রকম চিন্তা চেতনা বা ভাষা, সংস্কৃতি, ধর্ম উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনার্থে, এটা হচ্ছে জাতীয়বাদ। এটা বাংলাদেশের সংবিধানে আছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বাংলাদেশ একটা জাতীয়তাবাদেরই ফসল। যেমন আমাদের ভাষা আন্দোলন বা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের যে এর মধ্যবর্তী বা এর পূর্বেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে আমাদের জাতীয়তাবাদের যে চিন্তা চেতনা এবং জাতীয়তাবাদের যে উপাদানগুলো এগুলা আমাদের মধ্যে বিরাজমান। আমরা যেমন ধর্ম এক জাতীয়তাবাদ, ধর্ম জাতীয়তাবাদের এটার কারণে তো পাকিস্তানের সাথে হয়েছে, কিন্তু আবার ভাষা একটা বড় আর চেয়ে বড় জাতীয়তাবাদ। এই ভাষার কারণে আবার আমরা পাকিস্তানের সাথে এই যে এখন যেমন মানে বিরোধ শুরু হয়েছে, ওইটা দিয়ে আমরা স্বায়ত্তশাসন থেকে স্বাধিকার থেকে আমাদেরকে স্বাধীনতা, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয়তাবাদ, এটা বাঙালি যে জাতীয়তা, বাংলাদেশ সংস্কৃতি, বাংলাদেশ চিন্তা চেতনা, ধর্ম, ব্যক্তি স্বাধীনতার যে তার কর্ম, এটা যে জাতীয়তাবাদের যে বিকাশ, এটা বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে। সমাজতন্ত্র, অর্থাৎ সমাজতন্ত্রের মূল কথাটা হচ্ছে রাষ্ট্র ক্যাপিটালিজমও না, আবার একবারে সমাজ, অর্থাৎ আসলে বাংলাদেশ হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। সমাজতন্ত্র হচ্ছে ব্যক্তিকে মানে বর্জুয়াদের থেকে ট্যাক্স আদায় করে রাষ্ট্রের হাতকে শক্তিশালী করা। আর রাষ্ট্র শক্তিশালী হওয়ার মানে হচ্ছে জনগণ শক্তিশালী হওয়া। এজন্য সমাজতন্ত্রকে বাংলাদেশের প্রথম সরকার বা বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্রকে প্রাধান্য মানে গুরুত্ব দিয়েছে। সমাজতান্ত্রিক হলে জনগণ বেশি সুযোগ সুবিধা পায়, রাষ্ট্র শক্তিশালী হয়, ব্যক্তি বিশেষ বা একটা শ্রেণী বা উপরের শ্রেণী, এলিট শ্রেণী সবসময় বেশি সুবিধা পায় না। অর্থাৎ সমাজের মধ্যে ইকুয়ালিটি, সুষম বন্টন এবং তাদের মধ্যে যে বন্টন নীতি, এটা পাওয়া যায়। অর্থাৎ রাষ্ট্র যখন শক্তিশালী হবে তখন জনগণ চিকিৎসা পাবে, ফ্রি চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তার অন্যান্য যে অধিকার, সে সেফটি যে নিডগুলো, সোশ্যাল সেফটি যে ইউনিটগুলো, এগুলো সে পাবে। তখন তার সামাজিক মর্যাদা যেটা, এটা পাবে। তখন সমাজতন্ত্রকে এই জন্য বেছে নিয়েছে। আর গণতন্ত্র হচ্ছে জনগণ। এটা আমাদের জাতীয়তাবাদে, এটা আমাদের বাংলাদেশ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ গণতান্ত্রিক। কারণ হচ্ছে এদেশের মানুষ ভোটকে পছন্দ করে এবং এদেশের মানুষ রাজনীতি এবং বৈষম্যকে, এবং এদেশের মানুষ পরাশক্তিকে মেনে নেন। অর্থাৎ তারা নিজেদের যে ক্ষমতা, নিজেদের মধ্যে যে শাসন, নিজেদের যে ধর্ম, নিজেদের ভাষা, নিজের সংস্কৃতি, এগুলো নিয়ে নিজেদের মধ্যে, অর্থাৎ গণতন্ত্র, অর্থাৎ জনগণকে শক্তিশালী করার জন্য গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন পরিচালনার জন্য গণতন্ত্রকে বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে আমাদের, যে গণতন্ত্রকে গুরুত্ব দিয়ে, অর্থাৎ জনগণকে গুরুত্ব দিয়ে গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের একটা অন্যতম মূলনীতি হিসেবে স্থান পেয়েছে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ধর্ম যার যার রাষ্ট্রসভা, যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি করে। অর্থাৎ বাংলাদেশের যেমন মূল সংবিধানে কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, এটা পরবর্তীতে সংযোগ। কিন্তু তারপরেও এটার সাথে রাষ্ট্রধর্ম ইসলামের সাথে আবার অন্যান্য ধর্মের যে প্রাধান্যতা, অন্যান্য ধর্ম যে মানুষ যে তাদের স্বাধীনতা বা তাদের ধর্ম চর্চাতে কোনো বাধা না হয়, ওটাও কিন্তু বলা আছে। এই জন্য বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের 27 নম্বর অনুচ্ছেদেই লেখা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে কোনো ডিপ্রাইভ করা যাবে না। অর্থাৎ একজন মানুষ ধর্ম কেন এটা যেন এই জন্য সে এখানে চাকরি পাবে না, বা একজন মানুষের ধর্ম এটা কেন এই জন্য সে এখানে ভর্তি, এরকম হবে না। ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্মকে লালন করবে না, রাষ্ট্র কর্তৃক সকল ধর্মকে নিরপেক্ষতা বজায় রাখবে এবং অন্যান্য। এবং এছাড়াও বাংলাদেশ
সামাজিক সুবিচার, তারপরে শ্রমিকদের অধিকার, তারপরে মানুষের নিরাপত্তা, রাষ্ট্র কর্তৃক জনগণকে আইনের সহায়তা, এই প্রভৃতি বিষয়ে বাংলাদেশের সংবিধানের স্থান আছে। তাহলে আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করছিলাম, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের সংবিধান, সংবিধান কি প্রণয়ন, সংবিধানের বৈশিষ্ট্য এবং সংবিধানের মূলনীতিগুলো। বাংলাদেশের সংবিধান, তাহলে আমরা বলতে পারি বাংলাদেশের সংবিধান 1972 সালের যে মূল সংবিধান গণপরিষদ কর্তৃক প্রণীত হয়েছে, যে 34 সদস্য এই কমিটির গণপরিষদের সদস্য ছিল 34, এবং এই 34 সদস্য বিশিষ্ট আহ্বায়ক ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং বিরোধী দলের একমাত্র সদস্য ছিলেন সুরঞ্জন সেন গুপ্ত। তিনি তখন ন্যাপ মোজাফফর করতেন, পরবর্তীতে উনি অবশ্য আওয়ামী লীগে চলে এসেছেন। এরপরে আর একমাত্র মহিলা সদস্য ছিল ব্যারিস্টার রাজিয়া আক্তার বানু। এবং বাংলাদেশের সংবিধানের যে 4টা মূলনীতি, এটা আমরা আলোচনা করেছি। বাংলাদেশের সংবিধানের প্রাধান্য, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, এবং বাংলাদেশের সংবিধানের যে সংবিধানের যে বৈশিষ্ট্য সমূহ, মৌলিক মানবাধিকার, গণতন্ত্র, এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, লিখিত, দুষ্পরিবর্তনীয় বাংলাদেশের, এটাও আমরা আলোচনা। তাহলে আজকের ক্লাসে আমরা বাংলাদেশের সংবিধান এবং সংবিধান প্রণয়ন পদ্ধতি, সংবিধানের বৈশিষ্ট্য, এগুলো আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশের সংবিধানের সংশোধনী এবং বাংলাদেশের সংবিধানের মৌলিক ও মানবাধিকারগুলো আলোচনা করব। তো আমি আশা করি আমি তোমাদেরকে যে বইগুলোর রেফারেন্স দিছি, এই বইগুলো যদি তোমরা মিলিয়ে নাও এবং এর সাথে তোমরা যদি আমার লেকচারটা ফলো করো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। এবং একটা কথা মনে রাখবে, তোমাদের কিন্তু এখন যে অতি সংক্ষিপ্ত, এই জন্য খুঁটিনাটি পড়ার জন্য একটা বইয়ের ভালোভাবে, যে বইটা যে টপিকসটা পড়বা ভালোভাবে পড়বা, যেন তোমরা শর্ট কোশ্চান, যেহেতু এখন 1 নম্বরের প্রশ্ন আছে, তারপর বিভিন্ন ভাইবা ফেস করতে হয়, তারপর এই বিষয়টা তো আরো গুরুত্ব, এই জিনিসগুলো আমরা যেন গুরুত্ব দিয়ে জন্য আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আশা করি তোমরা এই ক্লাস দ্বারা